বারবার চোখ দিয়ে পানি পড়ছিল আর খুব নিজে লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন। তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে, ইভেন আমাদের ইউনুস স্যারও কাঁদছে। আর নাহিদ তো কি বলবো, মানে পুরো শরীর কাঁপছিল, এত কাঁদছিল। যখন এইসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত, কি মানে অবিশ্বাস্য একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা যারা বেঁচে আছি, কেউ উপদেষ্টা হয়েছি, কেউ সাংবাদিক হয়েছি, কেউ ভালো আছি বা কোন একটা প্রফেশনে, নিজের প্রফেশনে ফিরে যেতে পেরেছি। আমরা তো খুব লাকি। যারা চলে গেছে, যতই আমরা ওনাদের স্মরণ করি, যতই আমরা আবু সাইদের কথা বলি, যুদ্ধের কথা বলি, রিয়ার কথা বলি, আফসানের কথা বলি, ওনারা তো ফেরত আসবে না, ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না। রেসিডেন্সিয়াল মডেলে যে ছেলেটা মারা গেল, তার বাবা একদিন আমার অফিসে আসলো, আসার পর আমার মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন, ওনার যে বুকের কষ্ট, ওনার যে হাহাকার, সেটা আমরা আসলে কতটা দূর করতে পারবো। যারা সন্তান হারিয়েছে, যাদের সন্তান পঙ্গু হয়েছে, আমরা একবার আপনারা দেখেছেন রাত 4টার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন, তরুণরা আছেন, তাদের দেখতে গিয়েছিলাম। যখন হসপিটালে ঢুকলাম, মানে দুইটা পায়ের মধ্যেই কাঁটাতারের মতো দুইটা জিনিস লাগানো, পাটা উপর করে বসে আছে। একটা ছেলে পড়ছে, সে পরীক্ষা দিবে, একটা পা নাই অলরেডি। তখন আমাদের মনে হয় যে, আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান, এত বড় একটা স্যাক্রিফাইস, এত বড় একটা গণঅভ্যুত্থান, এটার ভার আসলে আমরা কতটা বহন করতে পারছি, আমরা তাদের প্রত্যাশাটা আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মানে শুধু সরকারে না, যারা সবাই সব জায়গায় আছি। খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এবং আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আমাদের মানে চেহারাটা কেমন ছিল, এখন কেমন হয়েছে। সারাক্ষণ মনে হয় যে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে, কিছু করেই শান্তি পায় না, মনে হয় যে আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে। অনেক অনেক বড় দায়িত্ব। আমরা যখন বিপ্লবের ইতিহাস করি, আপনারা আরব স্প্রিং এর কথা জানেন, অনেক বড় বড় বিপ্লব ওই সমস্ত দেশে হয়েছে, তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই। সবাই জানেন, এগুলো মিথ্যা কথা না। এমনকি তিউনিশিয়ার কথা যে বলে অনেকে, তিউনিশিয়া বোধহয় একটা এক্সাম্পল, তিউনিশিয়াও পারে নাই। ইজিপ্টে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে। তারপর আমাদের 71 সনের মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে। সারাটা দেশে এই রক্ষী বাহিনী গঠন করে আওয়ামী লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে, কত হাজার হাজার মানুষকে হত্যা করে, দুর্ভিক্ষ হয়েছিল দেশে। তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমরা সবাই কি সেই দায়িত্বটা রিয়েলাইজ করি? আজকে এই 15টা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল, আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দিই তারা কি করেছে, না আমরা নিজেরা একজন একজনের চরিত্র হননে, মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে। আজ খুবই ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের কিন্তু লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না, মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি? কেন এখন কেউ কেউ বলার সাহস পায় ফ্যাসিস্টের যারা দোষর আছে যে তখন কি ভালো ছিলাম না, তখন কি ভালো ছিলাম না, কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায়? কেন তারা এখনো কোথাও কোথাও মিছিল করার সাহস পায়? কেন মাঝে মাঝে তারা দু একটা কথা বলার সাহস পায়? আমাদের অনেকের জন্য। আমি অনেক কিছু, আমাকে মানুষ বলে আপনি শুধু এটা বলছেন, উত্তর দেন, কিছু জিনিস উত্তর দিব, হয়তো আজকে রাতে দিব। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, বড় গলায় বলি না, বলি এটা সত্যি দেখেই বলি। রাখালদা অভিভাবক সমাবেশ বলল 18 জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই।
রাখালদাকে আমি একটু জিজ্ঞেস করলাম, বলেছিলাম আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কারণ তখন কোন পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই। 18 তারিখে বলেছিলাম, আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন, আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে। আমার নিউজ তো সাধারণত দেয়, কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই। এটা মানে এটা না যে পত্রিকা রোল রাখে না। এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে, আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে, অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে, মেইন স্ট্রিম পত্রিকা, এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত। আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিক মতো রোল পালন করছে না, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে যে সেটা প্রমাণ দেখেন। 5 অগাস্টের আগে নাহিদ, আসিফ, তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো? আপনার খুলে দেখেন কোন পত্রিকা। ঠিক আছে, কেন করেছে? এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি, আমি কি তার এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের রোল দেখবো না? 15 বছরের রোল দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই আমি প্রতিবাদ করব। কোন পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো, বস্তুনিষ্ঠভাবে বলবো, প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণ অভ্যুত্থানের শত্রু বানাতে পারি না, যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে, কোন পত্রিকার লেখা কোট করেছে। আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন কাজের সমালোচনা করব, মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি, একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে, ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন। এখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদের সবাই বলছে পালিয়ে যেতে। রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলেন। এখন বলেন আপনি, সবকিছু তো সীমা আছে। এখন আমরা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সবকিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করে, কি ক্লিয়ার করবো? এখন যদি আমি বলি রাশেদ, আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে আপনি পাগল নাকি, কি বলেন এগুলি কথা? আমি যদি রাখালদাকে বলি, রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিটার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এইরকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। সবকিছু সীমা থাকা দরকার। তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন? আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব, আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: বিচার, এই গণহত্যার বিচার করতে হবে, আহত যারা আছে, নিহত যারা আছে তাদের পরিবার, তাদের পুনর্বাসন, 2 নাম্বার। 3 নাম্বার সংস্কার, যতটুকু করতে পারি আমরা। 4 নাম্বার নির্বাচন। 17 বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। আমি অনেকবার বলেছি, আবার বলি, কনস্টিটিউশন যখন পড়াতে যাই, ডেমোক্রেসি সংবিধানের পড়াতে, তারা হাসে, ভোট আবার কি? আপনার কয়জন ভোট দিয়েছেন এখানে গত 17 বছরে? বলেন কয়জন? হাত তোলেন তো, কয়জন দিছে? 2-1 দিলে ভয়েও তুলবে না এখন। বলেন আপনি, বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এই দেশকে লুট করে মহিলা, আবার বলে, আমার বোন আমারে বলে তুমি
15 কোটি মানুষকে খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াতে পারবে না। ছি, এখন তো সে নাই, আমরা খাচ্ছি না। আমাদের কি উচিত? আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে, এই লুটের অর্থ ফেরত আনা, লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা। এখন একটা এক্সাম্পল দেই, লুটের চিত্র তুলে ধরা, লুট আনা, এটা কে করবে? দুর্নীতি দমন কমিশন। এটা কোন দুর্নীতি দমন কমিশন করবে? আওয়ামী লীগের করা দুর্নীতি দমন কমিশন ওরা করবে এটা? তাহলে আমার একটা দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার। এখন পর্যন্ত এটা গঠন করা হয়নি। এখন আমরা যখন গঠন করার দিকে এগোচ্ছি, এখন সমালোচনা হচ্ছে ওই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আইনে কেন আপনারা করছেন। আরে ভাই, আবার একজন একটা বক্তব্য শুনলাম, বললো যেরকম পিপিজিপি সরকারি কৌশলী তাদেরকে নিয়োগ দিয়েছি। আমি বললাম একটা জায়গায় যে 4000 পিপিজিপি কে নিয়োগ দিয়েছি, 80-90 হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে স্ক্রুটিনি করে। আপনারা জানেন বাংলাদেশে কত দল? একটা দল তার কর্মী আমি জানতাম 20 জন, আর 200 জনের লিস্ট নিয়ে আসছে পিপিজিপি বানাতে হবে। আপনারা বুঝেন দেশে কি হয়, এইগুলির স্ক্রুটিনি করা। একজন আপনার উপদেশ দিল, কেন একটা আইন করে ফেললেই তো হতো। ভাই, একটা বিনয়ের সাথে বলি, আমি যদি সরকারি কৌশলীদের নিয়োগের আইন করি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের পরীক্ষা নেই, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেই, তাহলে আমার কমপক্ষে 1 বছর সময় লাগবে। তাহলে এই 1 বছর বাংলাদেশে কোর্টে কোনো সরকারি উকিল থাকবে না। কারণ আওয়ামী লীগ আমলে নিয়োগ করে উকিল সব পালাইছে, 4500-এর মধ্যে 4500 পালাই গেছে, বাকিরা দাবি করতেছে তারা আসলে আওয়ামী লীগ না। তাহলে আপনি আবার বলেন, একটা বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কৌশলীকে 1 বছর আগে নিয়োগ করা যায়? সম্ভব? জীবনে শুনছেন বিসিএস পরীক্ষা 1 বছরে তো করা যায় না। তাহলে একটা বছর এই সমস্ত কোর্ট খালি থাকবে, আওয়ামী লীগের লোকের কারো বিচার হবে না? আপনারা যখন এগুলো শুনবেন, আপনি একটু চিন্তা করবেন, আমি কি উত্তর দিতে থাকবো নাকি আমি কাজ করব? আজকে শনিবার ছিল, বিনয়ের সাথে বলি, আজকে তো অফিস করে আসছি, 10টার সময় অফিসে আসছি, অফিস থেকে এখানে আসছি, আমি কি কাজ করব? সবাই করে, শ্রমিকও করে, প্রফেসর ইউনূসও করে, শুক্রবার অফিস করে, সবাই করে, আমাদের প্রত্যেকটা উপদেষ্টা। আমি আপনাদেরকে কনফার্ম করছি, অনেককে ভিজিবল দেখেন না, হয়তো খুব বেশি ওনারা পরিচিত না, অনেক কিছু প্রচার করেন না। আমি আজকে আদিল ভাইকে ফোন করলাম, উনি চিটাগাঙে গেছে কাজে, মিনিস্ট্রির কাজে, সন্ধ্যার সময় আসবে। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন দেশ চালায়, তার পিছনে একটা বিরাট পলিটিক্যাল পার্টি থাকে, বিরাট ফোর্স থাকে, একটা গ্রুপ হিসাবে তারা বছরের পর বছর পলিটিক্স করতে থাকে। আমরা কেউ কাউকে ঠিক মতো চিনি না, অল্প কয়েকজনকে চিনি, একসাথে আসলাম, অল্প কয়েকজন মানুষ। আর এই বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক এক্সপেকটেশন থাকে, অনেক রাগ থাকে, অনেক ক্রোধ থাকে, অনেক হিংসা থাকে, অনেক অবিশ্বাস থাকে, অনেক প্রত্যাশা থাকে, অনেক স্বপ্ন থাকে, স্বাভাবিক সময় যেটা অনেক 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 গুণ বেশি। এগুলি ম্যানেজ করা সোজা না। সোজা যদি হতো তাহলে তো আরব দেশগুলোতে বিপ্লবের পরে এই অবস্থা হতো না। ইতিহাস তো এটা বলে না। তো ধরেন আমাদের কাজের সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, বলবেন যে ঠিক আছে আমার কিছুই পারতেছি না, ফাইন। কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র হনন করা হয় সম্পূর্ণ মিথ্যা আজগুবি ভিত্তিহীন তথ্য দিয়ে, তখন মনে হয় সমালোচনাটা আসলে অসৎ উদ্দেশ্যে করা, এই সরকারকে শক্তিহীন করা, অনৈক্য, মানুষের আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে ডিস্টেবিলাইজ করা, পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়। এবং তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না, এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালিয়ে দেওয়া হবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নাই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ। নাহলে তাদের কি স্বার্থ আছে? 16 বছর 17 বছরে আওয়ামী লীগ কি করেছে আপনি সেগুলো ইনভেস্টিগেশন করে দেখান, মানুষকে বলেন এটা করেন, এটা করেন, কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন, কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন। আপনি আমার যদি বলেন একটা আইন করে আমি পিপিজিপি নিয়োগ করবো, এটা তো কনস্ট্রাকটিভ সাজেশন হলো না রে ভাই। আমাকে কনস্ট্রাকটিভ সাজেশন দেয়, তাহলে কি করতাম? আমি কোর্ট খালি রাখতাম? কি করতাম? আপনাদের সবার কাছে প্রশ্ন করলাম, কি করতাম? আমি কি করব? এখন আমাদেরকে যদি
আরো সমর্থন করেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, ঠিকমতো গাইড করেন, এই সরকার যদি সফল হয়, আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের প্রত্যাবর্তনের স্বপ্নকে ধূলিসাৎ করতে পারবো। আমরা জুলাই অগাস্টে যারা প্রাণ দিয়েছে, যারা অঙ্গহানি ঘটেছে, তাদের আত্মদানের মিনিমাম একটা মূল্যায়ন করতে পারবো, তাদের প্রত্যাশাকে এগিয়ে নিতে পারবো। আমরা যদি নিজেরা ঝগড়াঝাটি করি, নিজেরা নিজের উৎসাহ ঘটাই, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই, তাহলে তো আমাদের ছাত্র জনতার যে আত্মবলিদান, সেটার প্রতি অশ্রদ্ধা জানানো হয়। কারো প্রতি কমপ্লেইন না, সবার কাছে অনুরোধ, প্লিজ সত্য জানার চেষ্টা করেন। এই মিথ্যা, অত্যাচার, নিপীড়ন, দোষারোপ, এগুলি হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি আছে তার অস্ত্র ছিল। সেই অস্ত্র আমি কেন বহন করব? আমার অস্ত্র থাকবে সত্য, ঐক্য, শোষণ মুক্তি, বৈষম্য মুক্তি। সব কথা শেষ করার আগে একটা ঘটনা বলে নেই, তাহলে বোধহয় আমার জুলাই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ইনফ্যাক্ট নেতৃত্বটা আমার ধারণা প্রত্যেকটা ছাত্রই ছিল। আমরা যেমন আমার ফেস দেখছেন, ঢাকা ইউনিভার্সিটির আমি তো জানি ঢাকা ইউনিভার্সিটির কত শিক্ষক ছিল। এই যে একটু আগে রাখালদা বলল সাদা দলের শিক্ষকরা নেমেছিল, আমি জানি কত শিক্ষকদের অবদান ছিল। আমাকে যে শিক্ষকটা আশ্রয় দিয়েছে, পুলিশ যদি খুঁজতে করতে সেখানে আসতো, তার পুরা ফ্যামিলির কি অবস্থা হতো? তার পুরা ফ্যামিলি, তার 2 মেয়ে, স্ত্রী, প্রত্যেকে সাপোর্ট করেছে। সেরকম আপনার যখন এদের পুরা আত্মবলিদানের কথা বলে করি, সত্যিকার অর্থে একটা কথা স্বীকার করতে হবে যে আমার পার্সোনাল অভিজ্ঞতা, এটা ভুল হতে পারে, যখন আপনার 2024-এর ভুয়া নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ, 3rd ভুয়া নির্বাচন। আপনারা জানেন আমি বিবিসিতে একটা প্রোগ্রামে বলেছিলাম যে এই নির্বাচনে একটা বৈশিষ্ট্য হচ্ছে, নির্বাচনে ভোটার ছিল একজন, শেখ হাসিনা। ওই ভোটার, সেই ঠিক করবে 300 আসনে কে হবে, ওই ভোটার আর কি, রেকর্ডের আছে, দেখেন আপনারা। তারপর বিবিসি আমাকে আর ডাকার সাহস পায় নাই। অনেক আমাকে বলেছে, আপনারা দেখেন প্রোগ্রামটা, বিবিসির বাংলার অনেকবার প্রচার করেছে ওরা, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। সত্যি কথা বলতে কি, এরপর না আশা হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় 2টা আন্দোলন দেখেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন আর 2018 আন্দোলন। বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু অভিভাবকরা নেমেছিল। তারপর আপনাদের মনে আছে, পুলিশের পাশাপাশি যুবলীগের মধ্যবয়সী গুন্ডা পান্ডা, কি বলবো আর কি, দেখতে এক গুন্ডা পান্ডা, জঘন্য হেলমেট বাহিনী, হাতুড়ে বাহিনী আমাদের ছাত্র কিশোরদের উপর ছাপিয়ে পড়েছে। তারপর 2024-এ নির্বাচন হওয়ার পর মনে হতো যে আমাদের কপালে এই মহিলার থেকে রেহাই নাই, আমাদের কপালে। খুব মন খারাপ লাগতো, জানলার পাশে বসে থাকতাম, 2টা 3টা পর্যন্ত ঘুম আসতো না। মনে হতো আর কতদিন। এরপর যখন মনে করি যে যখন আপনার এই ছাত্ররা, নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত, মাহফুজ, আরো অসংখ্য সমন্বয়করা আছেন, আরো অসংখ্য ছাত্র নেতা আছেন, অসংখ্য অভিভাবক আছেন, অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী আছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র, দোকানদার আছেন, বেকার আছেন, রিক্সা চালক আছেন, সমস্ত মানুষ প্রত্যেকেই তো হিরো, প্রত্যেকেই তো হিরো। আজকে তারা আমাদেরকে কি ডাইনির হাত থেকে রেহাই দিয়েছে, চিন্তা করতে পারেন। কি ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে রেহাই দিয়েছে। আজকে আমরা ব্যর্থ হলে আমাদের কি অবস্থাটা হতো, এটা যেন আমরা মনে রাখি। আজকে যদি আমরা ব্যর্থ আবারও হই, সেই অবস্থাই হবে। আমার কাছে ভয় লাগে, আমরা যদি এইবার ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, কাশ্মীরের কাছাকাছি পরিণত হবে। আমরা যেন এই জিনিসটা মনে রাখি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যারা সরকারে আছে, আমরা চেষ্টা করি সব সময় একটা কথা বলি, দেখেন আমাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের চেয়ে আপনাদের অনেকের মনে হতে পারে আমার যোগ্যতা, অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমাদের চেষ্টা কমতি নাই, আমাদের আন্তরিকতা কমতি নাই। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন
সত্যিকার অর্থে স্বাধীন, সত্যিকার অর্থে সার্বভৌম, গর্বিত জাতি হিসাবে গড়ে তোলা। যেই আত্মদান ছেলেগুলা দিয়েছে, যে আত্মদান আমাদের মেয়েরা দিয়েছে, যে আত্মদান আমাদের সাধারণ মানুষ করেছে, আমরা যখন 1 বছর 2 বছর 2.5 বছর 1.5 বছর যখনই আমরা চলে যাব, আমাদের মনে যেন আফসোস না থাকে দায়িত্বটা নিয়েছি, কাজটা করার চেষ্টা করি নাই। সেটার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন একসাথে থাকি। ইনশাআল্লাহ আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে বলিদানকারী ছাত্র জনতা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগকে ইনশাআল্লাহ আমরা যথাযোগ্য মূল্যায়ন করতে পারবো। আল্লাহ হাফেজ।